ব্যবসা বিনিয়োগ সহ পরস্পরের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ চীন, তারেক রহমান শি জিনপিং বৈঠক। শোকের আবহে পালিত হচ্ছে পবিত্র আশুরা, তাজিয়া মিছিলে ত্যাগ ও মানবতার বার্তা। জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউট পর্বে ইকুয়েডর, ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সেবা খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় সকাল 10:30টায় দুই নেতার এই বৈঠক হয়। এর আগে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 19বিংশ শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ব্যবসা বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানিয়ে চীন বলেছে একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 5 দিনের চীন সফরের ইতি টেনে দেশের উদ্দেশ্যে বিকেলে সস্ত্রীক রওনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগের নানান বিষয়ে আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এইবার আরো বেশি আস্থা ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর থেকে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা আসবে বলেই মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং। এই বিষয়ে আরও জানাতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে তার চীন সফর শেষ করেছেন, অর্থাৎ শি জিনপিং এর সাথে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং তারপরে কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে সব শেষ খবর সেটি হচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। চীনের বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর বলছিলাম সেই সফর কিন্তু শেষ। তো এখন যে আজকে যে চীন সফরে প্রধানমন্ত্রীর শেষ দিনে তারেক রহমান যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন সেই বিষয়ে কি আলোচনা হয়েছে সেটি একটু বলে থাকি আপনাদের। সেটি হচ্ছে যে শি জিনপিং এর সাথে আলোচনায় আসলে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটি সেটি হচ্ছে যে চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি বাণিজ্যিক করিডোরের প্রস্তাব করেছে চীন। চীনের পক্ষ থেকে বাংলাদেশকে সেই প্রস্তাবটি করা হয়েছে। এখন বাংলাদেশ সেই প্রস্তাবটি কতটুকু বিবেচনা করবে বা সেই প্রস্তাব রাখবে কি রাখবে না সেটি নিশ্চয়ই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, বা বাংলাদেশ নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের সাথে বৈঠক বা আলাপ আলোচনা শেষে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি জানা যাবে পরে। এছাড়াও বাংলাদেশ কিন্তু চীনের কাছে চেয়েছে যে মিয়ানমারের যে সংকট, মিয়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে এবং ডক্টর মাহাদি আমিন বলেছেন বাংলাদেশকে সেই সহযোগিতা দেওয়ার জন্য চীন মোটামুটি আশাবাদ ব্যক্ত করেছে এবং চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার প্রত্যাবাসনে বাংলাদেশ চীনের কাছে যে সহযোগিতাগুলো চাইবে চীন সেই সহযোগিতাগুলো করতে প্রস্তুত রয়েছে। এছাড়াও আন্তঃনদী সংযোগের যে কথাটি বলা হচ্ছে, সার্বিক বাংলাদেশের যে নদী ব্যবস্থাপনা সেই নদী ব্যবস্থাপনায় চীন কাজ করতে চায় বাংলাদেশের সাথে একীভূত হয়ে। পাশাপাশি এই অঞ্চলে যে আন্তঃসামরিক সহযোগিতা, অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চল চীন সহ যে এই অঞ্চলের দক্ষিণে সেই অঞ্চলে আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতার বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন, এটাও চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আরও বেশ কিছু মোটা দাগে যদি বলি তাহলে এই চীন সফরে মোটামুটি 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 17টি সমঝোতা স্মারকের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের সাথে প্রযুক্তিগত উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভোকেশনাল শিক্ষা, স্বাস্থ্য, সেবা খাত এবং মংলা ও আনোয়ারা, চট্টগ্রামের আনোয়ারায় যে দুটি ইপিজেড হয়েছে, ইপিজেড করার প্রস্তাব রয়েছে, সেইখানে বাংলাদেশকে চীনের ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করে সেই আহ্বানও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সফর শেষ হয়েছে, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে এই মুহূর্তে বিমানবন্দরের পথে রয়েছেন তারেক রহমান। শেষ হলো চীন সফর। জানছিলাম তারেক রহমানের চীন সফরের সবশেষ খবর। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মতো ফ্যাসিবাদী আমলে গুমের শিকার পরিবারগুলোকেও ভাতার আওতায় আনতে সংসদে বিল পাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারগুলোর কথা প্রধানমন্ত্রী শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ইফতেখার রেজার রিপোর্ট। আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদের। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে যুগ। নিষ্পাপ কান্নায় শুধুই বাবাকে খুঁজে ফেরা, কান্নাই যেন নিত্যদিনের সঙ্গী। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের। অশ্রু সজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার মায়ের ডাকের প্রতিকার ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব নিজেও কান্না সংবরণ করতে পারলেন না। বললেন, গুম নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। স্বজনদের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন তিনি। কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নীতি নিয়ে বিতর্ক এড়িয়ে ফ্যাসিবাদ প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। We have been crying last 17 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়। সানজিদ ইসলাম তুলির নেতৃত্বে তখন সারা দুনিয়াতে যেভাবে তিনি এই অন্যায়, এই ফেসিজমটা তুলে ধরেছিলেন,
তারই তো ধারাবাহিকতায় পরবর্তীতে জুলাই আন্দোলন, তারই তো পরবর্তীতে ধারাবাহিকতায় সরকারের পতন। ভুক্তভোগীদের চোখের পানির মূল্য দিতে রাষ্ট্র যেন কার্পণ্য না করে সেই আকুতি ছিল গুমের শিকার ও পরিবারের সদস্যদের কণ্ঠে। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই পরিচয় বলে যাব, আমার ভুক্তভোগীর গল্প বলে যাব। যে গুম পরিবার আছে, সেই পরিবারগুলোর যে আর্থিক সংকটের মধ্যে আছে এবং যে আইনগতভাবে তাদের যে বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তিগুলোর জন্য দূর করা হয়। মানবাধিকার কর্মীদের দাবি, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে জোরদার করতে হবে তদন্ত। বিভিন্ন বন্দিশালার মধ্যে তাদেরকে ভয়ঙ্কর রকম, অস্বস্তিকর রকম বন্দিশালার মধ্যে গোপনীয় ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হতো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে উদাসীন। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখবে জামাত। তবে সরকার জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সংসদে ও রাজপথে তার প্রতিবাদ অব্যাহত থাকবে। মানবতার উৎস আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত। পবিত্র আশুরা উপলক্ষে শোকের আবহে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ স্মৃতিস্মরণে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন এই মিছিলে। ছিল শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই মাতম শোকের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, সত্য, ন্যায় আর ইসলামের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারের। এ যেন মনে করিয়ে দেয় ৬১ হিজরির সেই হৃদয় বিদায়ক কারবালার ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন পরিবার পরিজন ও সঙ্গীদের নিয়ে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তৃষ্ণার্ত শিশু সন্তানসহ তার আত্মত্যাগ আজও সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে আছে। ১০ মহরম পবিত্র আশুরার সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হন হাজারো শিয়া মতাবলম্বী। শোক, দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। কারবালার স্মৃতিকে ধারণ করে কালো পোশাক আর খালি পায়ে অংশ নেন শোকাহত মানুষ। ইমাম হোসেনের ইসলামের সব পরিবার সহ কারবালাতে গেছিলেন, দাওয়াত করে তাকে ডাকা হয়েছিল। দাওয়াতে 3 দিন পর তাকে পানি বন্ধ করে দেওয়া ছিল। তারপর তারা ৭২ জন সাহাবী নিয়ে উনি এখানে ছিলেন। ইমাম হোসেন আলাইহিস সালামের শোক মিছিল বের করে আমরা এটা জনগণকে জানাইতে চাই যে হকের সাথে থাকো। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ও মোহাম্মদপুর থেকে বের হয় তাজিয়া মিছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আজকে আমাদের এই শোক যাত্রা আর কি। ধর্মভিত্তিক কোনো বিদ্বেষ না করে আমরা যেন মুসলমান ভাই ভাই করে একসাথে আমরা থাকতে পারি। শোকের এই দিনটি শুধু অতীতের একটি ঘটনা স্মরণ নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চিরন্তন বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের রাধা গোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবি ও এলাকাবাসী জানায়, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা ৩ দফায় ২০ জনকে পুশিনের চেষ্টা করে।
তবে প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। প্রতিবেশী দেশ ভারত যেভাবে সীমান্তে পুশিনের চেষ্টা করছে তা যথাযথ নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যদি কোনো বাংলাদেশি সে দেশে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিলে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, দুবাই সরকারকে নথিপত্র পাঠানো হয়েছে, তবে দেশটি এই বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি। জেলা প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তীতে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। শুধু জরিমানা আর অভিযান নয়, জনগণকে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে কাজ করছে ডেঙ্গু প্রতিরোধ টাস্ক ফোর্স। রাজধানীর বনানী এলাকা পরিদর্শন শেষে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের 3 মাসের কর্মপরিকল্পনার আওতায় পুরো নগরীতে সচেতনতা কার্যক্রম চলবে। এ সময় বনানী এলাকার একটি নির্মাণাধীন ভবনে বিপুল এডিস মশার লার্ভা পাওয়ায় 50,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে 3টি সরকারি প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়। হাম এবং হামের উপসর্গ নিয়ে গাজীপুর ও সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে আরও 17 জন, আর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি আছে 56 শিশু। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে। এই নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে 79 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছে 262 শিশু। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। মৌসুম শেষে টমেটোর দাম বাড়লেও কমেছে করলা এবং পটলের দাম। ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 5 টাকা, আর সোনালী মুরগিতে কমেছে প্রায় 20 টাকা। ডিমের দামও কমতির দিকে। দাম কমেছে প্রায় সব ধরনের মাছ এবং পেঁয়াজ, রসুন ও আদার। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতাদের চাপ অনেকটাই কম, তবে বাজার ভরপুর সবজি, দামও কমতির দিকে। খালি একমাত্র বাজারে টমেটোর সিজন শেষ, ওটার দাম একটু বেশি, নয় প্রত্যেকটা জিনিসের দাম কম। দ্রব্যমূল্য আমার কাছে মনে হয় যে এখনো সহনীয় মাত্রাতেই আছে। কুরবানির আগে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, এখন বর্তমানে পেঁয়াজ 40 থেকে 35। আর আদা রসুন আগে যে বাড়ছিল, কুরবানির সময় যে বাড়ছিল 200 টাকা 220 টাকা হয়েছিল, ওইখান থেকে কিছুটা কমছে 50 টাকা 60 টাকা, বর্তমানে 100। বেশ অনেকদিন ধরেই স্বাভাবিক বিয়ার 28 ও মিনিকেট চালের দাম, তবে দাম ঊর্ধ্বমুখী পোলাও চালে। পোলাও চালটা আপনি মনে করেন ঈদের আগে আমরা 140 টাকা বিক্রি করতাম, সেই পোলাও চাল বর্তমানে 160 টাকা বিক্রি করতেছি। এক বস্তা চাইলে আমরা 800 হইতে 1000 টাকা বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে সোনালী মুরগিতে। গত সপ্তাহে সোনালী বেচছি আমরা 360 টাকা, এই সপ্তাহে বেচতে আসছি 340, 350 এরকম বেচতেছি। সোনালী 10 টাকা কমছে। ডিমের দামে স্বস্তি। লাল ও সাদা ডিমে কমেছে ডজনে 10 থেকে 15 টাকা। লাল ডিমের ডজন 120 টাকা, এই সপ্তাহে চলতে 110 থেকে 115 টাকা ডজন। সাদা মুরগি ডিমে চলে 110 টাকা, এখন চলে 100 টাকা ডজন। গত সপ্তাহের তুলনায় দেশি মাছের দাম বেশ খানিকটা কমেছে। ইলিশের কেজিতে কমেছে প্রায় 500 টাকা। ইলিশ মাছের আমদানি বেশি, মাছের দাম কম। এগুলো বিক্রি করছি 3000-3100 করে কেজি বিক্রি করছি। আজকে বিক্রি করতেছি 2600-2500 করে। 3 কেজি ওজনের তেলাপিয়া ভাই 200 টাকা মানুষ খাচ্ছে না ভাই। শিং মাছ, যে শিং মাছ 400-500 বেচছি ভাই, সেটা এখন 300 টাকা বেচতে হচ্ছে ভাই। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, আর খাসির মাংস 1300। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট পেতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv3.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।